তার কারখানা বা কাজ বন্ধ করতে পারবে? কে বলতে পারবেন? আপনারা তো প্র্যাকটিস করেন, কি কি কন্ডিশনে আমরা কাজ বন্ধ করতে পারবো? এক্সকিউজ মি, এটা কত নম্বর ধারা স্যার? এটা 12। থ্যাংক ইউ স্যার। আমরা কোন কোন কন্ডিশনে আমাদের এটা স্যার কোন কোন কন্ডিশনে স্যার সেটা উত্তর বলছি স্যার। হ্যাঁ বলেন স্যার, এটা কার্ডিনাল ইস্যু হলো যেটা মালিকের কন্ট্রোলে নাই, এমন ইস্যুস লাইক এপিডেমিক্স, অগ্নিকাণ্ড, পাওয়ার ফেলিওর অথবা সন্ত্রাসী কার্যকলাপ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য ওনার, এরকম যদি হয় সেক্ষেত্রে উনি কোনো সেকশনের অংশ অথবা পুরা সেকশন বা ডিপার্টমেন্ট পার্টলি অর হোলি বন্ধ করতে পারবেন যতদিন পর্যন্ত না যেই কারণে বন্ধ করেছেন ওই কারণটা দূরীভূত হয়। ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলতে চান? ওকে, এরকম অগ্নিকাণ্ড, আকস্মিক বিপত্তি, যন্ত্রপাতি অর্থাৎ যে প্রোডাকশন মেশিনারি আছে হঠাৎ করে নষ্ট হয়ে গেল, বা সারাদিন বিদ্যুৎ নেই, বা জেনারেটর নষ্ট, বা মহামারী যেমন এই যে করোনা গেল, এরকম যদি মহামারী অন্য কোনো মহামারী আসে, ব্যাপক দাঙ্গা হাঙ্গামা, সারা দেশেই অচল অবস্থা, ব্যাপক মারামারি, বা পলিটিক্যাল কোনো রায়ট বা অন্য কোনো কারণে ওই এলাকায় ব্যাপক দাঙ্গা হাঙ্গামা, হয়তো সরকার 144 ধারা জারি করছে বা অন্য কোনো সমস্যা, বা মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ, সেটা হতে পারে যে শ্রমিকদের অসন্তোষ, মালিক নিয়ন্ত্রণ করতে পারছে না বা তাদের সঙ্গে আপোষ হচ্ছে না, আলোচনা হচ্ছে না, বা পলিটিক্যাল কোনো সমস্যা যেটা মালিকের নিয়ন্ত্রণে নেই, বা সরকারি কোনো সমস্যা যেটা মালিকের নিয়ন্ত্রণ নেই। এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আংশিক হয়তো কোনো একটা ইউনিট বা টোটাল ইউনিট বা টোটাল কোম্পানি ফ্যাক্টরি যদি এরকম সমস্যা হয় তাহলে সেটা বন্ধ রাখার আদেশ দিতে পারবে বা কাজ বন্ধ রাখতে পারবে। কিন্তু এই কাজ বন্ধ হওয়ার আগেই এটা নোটিশ দিয়ে জানাইতে হবে, নোটিশ বোর্ডে এটা শ্রমিকদের অবগতির জন্য এটা পেশ করতে হবে, এবং পরবর্তীতে কবে কাজ শুরু হবে, কাজ শুরু হওয়ার পূর্বে তাদের কর্মস্থলে অবস্থান করতে হবে কিনা, এই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিতে হবে। তবে এখন কোশ্চেন থাকে, যদি এরকম হয় তাহলে তারা কি মজুরি পাবে কিনা? তারা কি মজুরি পাবে? মজুরির ক্ষেত্রে তো বেশ কয়েকটা ক্লজ দেওয়া আছে মজুরি কিভাবে পেতে পারে বা পারবে না। স্যার, যদি 1 ঘন্টার কম সময়ের জন্য যদি বন্ধ হয় সেক্ষেত্রে মজুরি নাও দেওয়া হইতে পারে, আর যদি 1 ঘন্টার বেশি হয় তাহলে সম্পূর্ণ সময়ের জন্যই দিতে হবে। তবে এক্ষেত্রে স্যার বদলি বা স্থায়ী শ্রমিক, বদলি বা সাময়িক শ্রমিক ব্যতীত এইভাবে চলবে 3 কার্য দিবস পর্যন্ত। স্যার, 3 কার্য দিবস পরেও যদি বন্ধ থাকে তাহলে লে অফের ক্লজে যেতে হবে আন্ডার সেকশন 16। তবে আরেকটা বিষয় থাকে, যদি এই বন্ধ থাকার সময় কোনো শ্রমিককে ডিটেইন করার অর্থাৎ প্রতিষ্ঠানে থাকার আবশ্যকতা দেখা দেয় তাহলে তাদেরকে মজুরি দিতে হবে। এরকম কিছু বেশ কয়েকটা ক্লজ আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আরেকজন কে বলতে যাচ্ছেন, বলেন। যেহেতু এটা অ্যাবভ 3 ডেজ যদি হয়ে যায় তাহলে সেটা লে অফে পড়ে যাবে, সেক্ষেত্রে 50% অফ বেসিক ফর 45 ডেজ এন্ড 4 ভাগের 1 ভাগ পাবে প্রথম 15 দিনের জন্য। যদি 45 দিনের পরে আরো 15 দিন বাড়ানো হয় তাহলে কি হবে? ওকে, আমরা এটা দেখবো এরপরে। এখানে বলা আছে যে যদি 1 ঘন্টার কম হয় এরকম কাজ বন্ধ, যে বিদ্যুৎ নেই 1 ঘন্টা, তাহলে কোনো মজুরি পাবে না। কিন্তু এই সময় যদি 1 ঘন্টার বেশি হয় তাহলে এটা মজুরি পাবে, এবং যদি এটা 1 কর্মদিবসের বেশি না হয় তাহলে কোনো শ্রমিক মজুরি নাও পেতে পারে। অর্থাৎ এটা মালিকের বিবেচনার ব্যাপার, 1 কর্মদিবস হলে অবশ্যই মজুরি পাইবে। তবে এক্ষেত্রে কন্ডিশন আছে, যদি 1 কর্মদিবসের অধিক হয় তাহলে সাময়িক বা বদলি শ্রমিক তারা মজুরি পাবে না, কারণ তাদের কন্ডিশন হচ্ছে কাজ করলে
কাজের বিনিময়ে অর্থ বা কাজ করলে অর্থ পাবে। এরপরে যদি কাজ বন্ধ হওয়ার প্রথম দিন হইতে বলবৎ হইবে, প্রথম 3 দিনের জন্য প্রদত্ত কোনো মজুরি সংশ্লিষ্ট শ্রমিককে বৈধ লে অফের ক্ষতিপূরণের সহিত সমন্বিত করা হইবে। অর্থাৎ লে অফের যে কন্ডিশন আছে সেটার সাথে যদি 3 দিনে হয়, তাহলে প্রথম দিন থেকে 3 দিন হয়, তাহলে ওই লে অফের সাথে এটা সমন্বয়। ঠিকাদারের শ্রমিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে পূর্ববর্তী 1 মাসের দৈনিক গড় মজুরি অর্থাৎ আগের মাসের যে গ্রোস ওয়েজ সেটা মজুরি হিসাবে গণ্য করা হইবে। এখন ধারা 13-তে বলা আছে যে কোনো প্রতিষ্ঠান যদি বেআইনি ধর্মঘট করে, যেমন ধরেন কোন একটা ফ্যাক্টরি খুব ভালোভাবে কমপ্লায়েন্স মেনটেন করতেছে, ওএস ঠিক মতো দিচ্ছে, বোনাস দিচ্ছে, পার্টিসিপেটরি প্রফিট দিচ্ছে, তো এরকম দেওয়ার পরেও যদি কেউ ধর্মঘট আহ্বান করে তাহলে ওই ফ্যাক্টরির বন্ধ করে দিতে পারে এবং এক্ষেত্রে শ্রমিকগণ কোনো মজুরি পাইবে না। 13-এ স্পষ্ট বলা হচ্ছে। তো এটা অনেক সময় অপব্যবহারও হয়, দেখা যায় বৈধ ধর্মঘটই সেটাকে মালিক বেআইনি ঘোষণা করে দিল, ঘোষণা করে দিয়ে কোনো পেমেন্ট করলো না, এরকম হতে পারে। তারপরে কোনো শাখা বা বিভাগ বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানের স্যার এক্সকিউজ মি স্যার, জি বলে এটা যে বেআইনি ঘোষণা করলো বা যেটা বেআইনি না বা আইনি, জি বলে কে ডিসিশন দিবে স্যার যে বেআইনি না আইনি? এটা মালিক, লফুল আর আনলফুল, মালিক তো আনলফুল বলবে, কিন্তু এটা আনলফুল হলো না লফুল হলো, এটার ডিসিশনটা কে দিবে স্যার? আমি তো এই যে শ্রমিক সে তো স্যার চাবেই যে তার, হ্যাঁ আমরা ওখানে যাচ্ছি। এটা মূলত হচ্ছে মালিকই দিবে ঘোষণা, কিন্তু নিয়ম আছে যে মালিক ওই শ্রম পরিদর্শককেও যদি এরকম লে অফ বা বন্ধ ঘোষণা করে, শ্রম পরিদর্শক যিনি আছেন তাকেও নোটিশের কপি দিবেন। তো সেক্ষেত্রে তাকেও অবগত করতে হবে। তো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিচ্যুতি হয়, আমরা প্র্যাকটিসে যেটা দেখি, সেক্ষেত্রে শ্রম আদালত বা ওই শ্রম পরিদর্শন ডিপার্টমেন্টে অভিযোগ এবং নিষ্পত্তির সুযোগ রয়েছে। তবে এটা ম্যানেজমেন্টই এই ঘোষণাটা দিয়ে থাকে। ঠিক আছে, স্যার এখানে তো বলাই আছে, দেখেন কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগ, তার মানে প্রতিষ্ঠানই ঘোষণা করবে। কিন্তু প্রতিষ্ঠান তো আমাদের দেশে যেটা প্র্যাকটিস, নরমালি প্রতিষ্ঠান সবসময় তার পক্ষেই দিয়ে থাকে। স্যার সেটাই আমি ওই হ্যাঁ কথাটাই বুঝতে পেরেছি আপনার কোশ্চেন। জি তো স্যার। আমাদের দেশে তো আসলে গভর্নেন্স বা কমপ্লায়েন্স ফেয়ার না, যে কারণে যেখানে ফেয়ার না সেখানে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি। এক্স্যাক্টলি স্যার, অ্যাকচুয়ালি তো স্যার এই যেটা আমরা যেটা বলছি যে ফ্যাক্টরি বন্ধ বা যে হরতাল বা যে ফ্যাক্টরি বন্ধ, এটা তো স্যার ডিজি ছাড়া বাই ল কেউ করতে পারে না। না আমি স্যার আপনি এক্ষুনি বললেন স্যার, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, স্যার আপনি বললেন এবং ওইটাই প্র্যাকটিস হয় যে মালিকেই বন্ধ ঘোষণা করে। অ্যাকচুয়ালি তো স্যার ডিজি এটা বন্ধ ঘোষণা করবে না স্যার, মানে আমি যেটা বলতে আমি যাচ্ছিলাম, যেটা বলতেছি এই যে আমরা এখন যেটা আলোচনা করতেছি যে এই যে শর্ট করা, বন্ধ করা অল্প সময়ের জন্য, 1 দিন 1 ঘন্টা 2 দিন, এইগুলো ওই নোটিশ ও আচ্ছা স্যার ডিজি অফিসকে জানিয়ে করতে হবে। কিন্তু লে অফ ঘোষণা করতে হলে অবশ্যই আপনার ডিজি অফিসের অনুমতি নিয়ে করতে হবে। এটা আমরা আসতেছি 16 ধারা। ঠিক আছে ঠিক আছে। আমি আসলে স্যার ওই চ্যাপ্টার 13-14 তে চলে গেছিলাম। আচ্ছা ওইটা আছে 16 ধারাতে, 16তে লে অফ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন ছিল স্যার, যেটা কাজ করতে গিয়ে ফেস করতে হয় আর কি, যদি অনুমতি দেন একটু করতে চাচ্ছিলাম। জি অবশ্যই। তো একটা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো ধরনের ইলিগাল স্ট্রাইক বা লকআউটের কারণে আমরা চাইলে মালিক বা কলকারখানা অধিদপ্তর চাইলে এটাকে ইলিগাল ঘোষণা করতে পারে, সেক্ষেত্রে তারা কোনো ধরনের মজুরি পাবে না। তো সেক্ষেত্রে দেখা যায় স্যার এই ধরনের যেসব ইলিগাল অ্যাক্টিভিটিস হয় বা আনলফুল লেবার প্র্যাকটিস যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে মালিক পক্ষ যদি কোনো স্টেপ নিতে চায় তখন তাদের কাছে একটা বড় হাতিয়ার হয় কি তারা কাজ থেকে বিরত থাকে, বা দেখা যায় ট্রান্সপোর্ট সেক্টর যারা ইনভলভ তারা দেখা যায় ট্রান্সপোর্টটা বন্ধ করে দেয়। তো তখন দেখা যায় 3 দিন 4 দিন 5 দিন এভাবে চলতে থাকতে একটা সময়ে গিয়ে কিন্তু
ওই মালিককে দেখা যায় তাদের সাথে অন্য কোনো ওয়ে না থাকার কারণে নেগোশিয়েট করতে হয়। তো এটা থেকে উত্তরণের কোনো উপায় কি আদৌ আছে কিনা? এবং দেখা যায় কি এখানে আমাদের যে কলকারখানা অধিদপ্তর বা লেবার ডিপার্টমেন্ট, তারা কিন্তু খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারে না। তো দেখা যায় অনেক সময় কিন্তু মালিককে এটার কারণে ভিক্টিমাইজ করা হয়। তো এক্ষেত্রে যদি স্যার আপনার কোনো সাজেশন থাকে, মানে আমি আমার কাজ করতে গিয়ে এই জিনিসটা নিয়ে খুব সাফার করি, তো যদি কোনো সাজেশন থাকে স্যার একটু বলবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে, এটা ইন্ডাস্ট্রিয়াল যে ইন্সপেকশন ডিপার্টমেন্ট আছে তাদেরও এটা কাজ না। এটা মূলত আপনার অর্গানাইজেশনে মালিক শ্রমিক যে সম্পর্ক, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলি, সেইটার উপরে ডিপেন্ড করে। এখন এই যে একটা ওয়েলফেয়ার কমিটি থাকে, ম্যানেজমেন্ট কমিটি থাকে, ওখানে গ্রিভেন্স হ্যান্ডেলিং কমিটি থাকে। এখন ম্যানেজমেন্টের উচিত নিয়মিত তাদের সাথে বৈঠক করা, তাদের সমস্যা জানা, সেগুলো সমাধানের চেষ্টা করা। এইটা যদি কন্টিনিউয়াসলি আপনি চালু রাখতে পারেন, তাহলে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার বা ওনার এবং ওয়ার্কার দুই পক্ষেরই কিন্তু সুবিধাজনক আহ, অবস্থান বা উইন উইন একটা সিচুয়েশন হতে পারে। কিন্তু দেখা যায় যে দুই পক্ষই অনড় থাকে, এদিক দিয়ে ওয়ার্কাররা লে অফ ঘোষণা করে, কর্মবিরতি করে থাকে, অনেক সময় ভাঙচুর করে। ভাঙচুরটা এটা যখন ভাঙচুর পর্যায়ে চলে গেলে সেটা কিন্তু আসলে বেআইনি এক প্রকার বলাই যায়। কিন্তু ভাঙচুর বা শ্রমিকদের উপরে আবার অনেক সময় আক্রমণ করা হয়, পুলিশি আক্রমণ, অন্যান্য আক্রমণ, দুইটাই বেআইনি। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো টুল হচ্ছে ওয়ার্ক প্লেস কোঅপারেশন এনহান্স করা, অর্থাৎ মালিক শ্রমিক সম্পর্ক বৃদ্ধি করা, তাদের দিকে একটা ওয়েলফেয়ার ম্যানেজমেন্টকে ওয়েলফেয়ার অ্যাটিটিউড যদি তারা শো করতে পারে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। তারপরে লতে যে বিষয়গুলো বলা আছে, পার্টিসিপেটরি কমিটি, তারপরে এই যে কি যেন প্রফিটের ডিস্ট্রিবিউশন বা প্রফিটে পার্টিসিপেশন, এই বিষয়গুলো যদি আপনারা এনশিওর করতে পারেন, মিনিমাম হেলথ সেফটি যে বিষয়গুলো আছে, এইগুলো আসলে একেবারেই প্রাথমিক এবং মানবিক বিষয়, এইগুলো এনশিওর করা একান্ত দরকার। এইগুলো এনশিওর করলে আমার মনে হয় না যে এই সমস্যাগুলো থাকবে। এই যে মোহাম্মদ এনায়েতুল্লাহ, আপনি ক্লাস করছেন, আপনি খাওয়া দাওয়া করছেন, এটা কি আপনার ভিডিওতে দেখানো খুব প্রয়োজন? এটা মিনিমাম তো আমাদের সেন্স থাকা দরকার। এটা ক্লাস তো একটা অফিস, ফর্মাল অ্যারেঞ্জমেন্ট। ওকে, তাহলে এই আমরা মালিক শ্রমিক সম্পর্ক, লেবার লয়ের যে গভর্নেন্স ইস্যুস আছে, যে নির্দেশনা আছে, এইগুলো মেনে চললে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো বা এই ধরনের ঘটনা এড়িয়ে চলতে পারবো। আর দ্বিতীয় আরেকটা বিষয়, যখন এরকম সমস্যা উঠেই আসে বা দাঁড়িয়েই যায়, তখন আলোচনাই সবচেয়ে বড় সমাধান। এজন্য প্রথম থেকেই আলোচনা চালিয়ে যাওয়া, সমাধানের চেষ্টা করা, এটাই সবচেয়ে ভালো। তো এইভাবে আমরা এই মালিক শ্রমিক সম্পর্ক সবসময় কর্ম পরিবেশে উত্তম রাখতে পারি। তো সবাই আন্তরিকতা, সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব। তো এই লে অফটা অনেক সময় কোনো শাখা বা বিভাগ বন্ধর কারণে অন্য কোনো শাখা বা বিভাগও লে অফ হতে পারে। যেমন ধরেন, যদি সুইং শাখা বন্ধ থাকে, হ্যাঁ, গার্মেন্টস এর ক্ষেত্রে, তাহলে এই যে যারা ফিনিশিং শাখা বা প্যাকেজিং, তারা কি কাজ করবে? তো তারা তো এখান থেকে প্রোডাক্ট সাপ্লাই না হলে তাদের কাজ নেই। তো এরকম একটা ইন্টারডিপেন্ডেন্ট যে শাখা বা বিভাগ আছে, সেটার কোনোটা যদি বন্ধ হয়, যার ফলে অন্যটাও বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এরকম 3 দিনের ক্ষতিপূরণের মজুরি প্রদান করতে হবে। তবে এই মেয়াদের অতিরিক্ত সময়ের জন্য তারা কোনো মজুরি পাইবে না। অর্থাৎ 3 দিনের বেশি যদি এরকম হয়, কন্টিনিউয়াস থাকে, তাহলে মজুরি প্রদান করিবে না। ওকে, এবং এইটা সংশ্লিষ্ট শ্রমিকদের নোটিশ দিয়ে জানাতে হবে, এবং পরবর্তীতে কাজ শুরু হওয়ার বিষয়টাও নোটিশে জানাতে হবে, এবং কয় দিনের মজুরি পাবে, কত ঘন্টার মজুরি পাবে, সেটাও আমার মনে হয় নোটিশে উল্লেখ থাকতে হবে, এবং কবে কাজ শুরু হবে, কখন থেকে হাজিরা শুরু হবে, সেটাও নোটিশে ডিটেলস উল্লেখ থাকিতে হবে। এইবার আমরা চলে আসছি লে অফে 16 ধারা। এতক্ষণ আমরা যেটা বলছিলাম, 16 ধারাতে বলা আছে, বদলি বা সাময়িক শ্রমিক নয় এরকম কোন শ্রমিককে বা যার নাম মাস্টার রুলে অন্তর্ভুক্ত আছে, বদলি বা সাময়িক কিন্তু মাস্টার রুলেও তার নাম আছে, যিনি মালিকের অধীনে অন্তত 1 বছর চাকরি করেছেন, অর্থাৎ ওই কোম্পানিতে 1 বছর চাকরি করেছেন,
যদি লে অফ করা হয় তাহলে মালিক তাহাকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত লে অফের সকল দিনের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। তার মানে হচ্ছে যারা মাস্টার রুলে যার নাম আছে এবং ওই কোম্পানিতে 1 বছরের চাকরি সম্পন্ন করেছে, তারা সাপ্তাহিক ছুটির দিন বাদে অন্য ওয়ার্কিং ডে লে অফের জন্য সে ক্ষতিপূরণ প্রাপ্য হইবে। ওকে, তারপরে হচ্ছে উল্লেখিত যদিও স্যার এক্ষেত্রে সে স্যার হ্যাঁ বলেন। এক্ষেত্রে সে স্থায়ী বা অস্থায়ী এটা দরকার নাই, সে মাস্টার রুলে থাকলেই হবে, তাই তো স্যার? হ্যাঁ, মাস্টার রোল কিন্তু মানে সেমি স্থায়ী বলা যায়। জি মানে সেটা তো অবশ্যই নিয়মিত শ্রমিক, স্থায়ী। বদলি শ্রমিক, তারপরে নিয়মিত শ্রমিক, এরপরে মাস্টার রোল হয়। তো মাস্টার রোল প্রায় স্থায়ী বলা যায়। তো তিনি যারা মাস্টার রোলে থাকবে তারা অবশ্যই লে অফের সময় মজুরি পাবে। ঠিক জি আছে, স্যার। তাহলে এখন কোশ্চেন উঠতে পারে তাহলে ওই মজুরির হার কি হবে? হার হবে সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি। মোট মূল মজুরি কোনটা? গ্রস গ্রস স্যার। আপনার বেসিক, হাউস রেন্ট, অন্যান্য সুবিধা এই তো স্যার, যেটা সব মিলিয়ে গ্রস স্যার। ভাতা, যত জি। ভাতা আছে এর সমষ্টি টোটাল, অথবা ওই যদি প্রবেশনে থাকে বা অন্তর্বর্তী পিরিয়ডে থাকে তাহলে ওইটাতে টোটাল যেটা পায় সেটা এর অর্ধেক। ওকে, অর্থাৎ গ্রোস স্যালারির অর্ধেক, সমস্ত অর্ধেক। ভাতা সহ অর্ধেক পাবে। এবং তাহাকে লে অফ করা না হলে তিনি যে আবাসিক ভাতা পাইতেন তাহার সম্পূর্ণ সমান। এবং তার কাজ বন্ধ না করলে বা তাকে ছাঁটাই না করলে তাহলে আবাসিক ভাতাও সে সম্পূর্ণটা পাবে। অর্থাৎ মূল বেতনের অর্ধেক এবং আবাসিক পুরোটাই পাবে যখন লে অফ থাকবে। ঠিক আছে, জি স্যার। এবং মাস্টার রুলে যারা অন্তর্ভুক্ত আছে এই ধারার প্রয়োজনে বদলি বলিয়া গণ্য হইবেন না যদি তিনি উক্ত প্রতিষ্ঠানের অবিচ্ছিন্নভাবে 1 বছরের জন্য চাকরি সম্পন্ন করিয়া থাকেন। এবং মাস্টার রুলে থাকলে এই যে আমরা প্রথমে যেটা বলছিলেন, মাস্টার রুলে থেকে 1 বছর চাকরি করলে তাকে আর বদলি শ্রমিক হিসাবে গণ্য করা যাইবে না। এই যে 45 দিনের যে কথাটা বলছিলেন, কে যেন বলছিলেন? ফাহমি মনে হয়, তাই না? আপনি মনে হয় বলেছিলেন যে এখানে এই যে 16-4 ধারায় বলা আছে মালিক এবং শ্রমিকের যদি ভিন্নরূপ কোনো চুক্তি না থাকে তাহলে কোনো পঞ্জিকা বছরে 45 দিনের অধিকের সময়ের জন্য ক্ষতিপূরণ পাইবে না। অর্থাৎ লে অফ যদি আপনি 6 মাসও ঘোষণা হয়, নর্মালি করতে পারে না, কিন্তু সর্বোচ্চ 45 দিনের বেশি আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। যেমন স্যার আমি বলেছিলাম স্যার, রাহুল। করোনার সময় অনেক ফ্যাক্টরি 3 মাস 4 মাস বন্ধ ছিল, কিন্তু শ্রমিকরা ক্ষতিপূরণ পাবে সর্বোচ্চ 45 দিনের, এর বেশি তারা পাবে না। এবং এখানে বলা আছে দেখেন 5-এর ধারায়, উপধারা 4-এ যাহাই কিছু থাকুক না কেন, অর্থাৎ ওখানে যা আছে কিনা, কোন পঞ্জিকা বছরে কোন শ্রমিককে অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্নভাবে 45 দিনের সময়ের জন্য লে অফ করা হয় এবং উক্ত 45 দিনের পরে লে অফের সময় যদি আরো 15 দিন হয় বা তার বেশি হয় তাহলে উক্ত শ্রমিক এবং মালিকের মধ্যে অন্য কোনো চুক্তি না থাকিলে, তার মানে নিয়োগপত্রে যদি অন্য কিছু লেখা না থাকে, তাহলে পরবর্তী 15 বা তদন্ত দিন সময়ের জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ওখানে বলছে যে 45 দিনের বেশি দেওয়া যাবে না, আবার এখানে বলা হচ্ছে যে যদি এমপ্লয়মেন্ট কন্ডিশনে বা নিয়োগপত্রে অন্য কোনো কন্ডিশন না থাকে তাহলে পরবর্তী 15 দিন বা তার চেয়ে বেশিও যদি হয় লে অফ, তাহলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তার মানে ক্ষতিপূরণ আপনার যত দিনেরই হোক দিতে হবে, কিন্তু সেটার হার কি? সেটার হার হচ্ছে মূল মজুরি, এই যে সমস্ত ভাতা এর 1/4 অংশ। এখানে কিন্তু পরিমাণ কমে যাবে, অর্থাৎ মোট যে বেতন সমস্ত বেসিক, মহার্ঘ ভাতা, অন্তর্বর্তী মজুরি তার 4/1 টোটালের, এবং আবাসিক ভাতা যেটা থাকবে হাউস রেন্ট অ্যালাউন্স সেটা সম্পূর্ণটাই দিতে হবে। 1/4 অংশ টোটাল স্যালারির প্লাস হচ্ছে হাউস রেন্টের ফুল অপশন। এবং কোন ক্ষেত্রে যদি কোনো শ্রমিককে 45 দিনের লে অফ এর পর অবিচ্ছিন্ন 15 দিনের লে অফ করিতে হয় তাহলে মালিক উক্ত শ্রমিককে লে অফের পরিবর্তে
20-এর অধীনে ছাঁটাই করিতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি মালিক তাকে 15 দিনের জন্য বা তার বেশি সময়ের জন্য লে অফ করে 45 দিনের পরে, তাহলে মালিক লে অফের পরিবর্তে ধারা 20-এর অধীনে ছাঁটাই করিতে পারবেন। অর্থাৎ এটা অতিরিক্ত শ্রমিক বা এখন কর্ম চালু নেই এই হিসাবে তাকে চাকরি থেকে ছাঁটাই করতে পারবে, এটাও এখানে করা যাবে। তাহলে আমরা লে অফে কি পেলাম? লে অফে হচ্ছে আমরা বদলি বা সাময়িক শ্রমিক বাদে যারা মাস্টার রুলে আছে তাদেরকে আমাদের মজুরি প্রদান করতে হবে। আর নিয়মিত শ্রমিকদের ক্ষেত্রে অন্য আইনে বা অন্য ধারাতে যাই থাকুক না কেন 45 দিন বা তার চেয়ে বেশি দিন হলেও তাকে মজুরি প্রদান করতে হবে গ্রোস স্যালারির 4/1 এবং হাউস রেন্ট অ্যালাউন্স। ঠিক আছে। আর 45 দিন লে অফের পরে মালিক চাইলে শ্রমিককে ছাঁটাই করতে পারবে, অর্থাৎ চাকরি থেকে ছাঁটাই রিটেনসমেন্ট যেটাকে বলে সেটা করতে পারবে। সেটা আমরা 20 ধারায় বলা আছে কি কি শর্তে রিটেনসমেন্ট করা যাবে। সরি, একটা প্রশ্ন ছিল। একটু আনমিউট করে বলেন, আরেকজন কে যেন কথা বলছিল বুঝতে পারিনি। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলেন। স্যার আমি একটা খন্দকার আপনাদের লেকচারে দেখছিলাম, উনি বলছিলেন 45 দিন পর্যন্ত বেসিকের হাফ দিতে পারবে, আর এর পরবর্তী 15 দিনের জন্য 1/4, এরপরে 60 দিনের পরে গিয়ে ছাড়াই করতে। হ্যাঁ আমরা তো সেটাই বলছি, 45 দিনের পরবর্তী সময়ের জন্য। মায়া একটু মিউট করেন, আপনার ওখানে আশেপাশে। হ্যাঁ এই যে এখানে দেখেন 6 ধারায় কি বলা আছে, 5-এর উল্লেখিত পরিমাণ হইবে মোট মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডক যদি থাকে 1/4 এবং যদি আবাসিক ভাতা থাকে তাহার সম্পূর্ণ সমান। ওকে। এখন 17-তে বলা আছে যদি কোনো প্রতিষ্ঠান লে অফ সত্ত্বেও মালিককে তাহাদের মাস্টার রোল সংরক্ষণ করিতে হইবে এবং স্বাভাবিক সময়ে লে অফ কৃত শ্রমিকগণের মধ্যে যাহারা হাজিরা দিবে তাহাদের নাম অহাতে লিপিবদ্ধ করিবেন। তবে শর্ত থাকে যে কোনোভাবে মাস্টার রোল সংরক্ষণ শ্রমিক নিয়োগ করা যাবে না। অর্থাৎ যে সময় লে অফ থাকবে তখন যারা মাস্টার রোলে অন্তর্ভুক্ত থাকবে তাদের মাস্টার রোলে এবং আপনার কথা বুঝতে পারছি না স্যার। মাস্টার রোলটাই তো বুঝে গেছে। মাস্টার রোল বিষয়টা হচ্ছে এটা এক ধরনের চাকরির শর্ত যেটা স্থায়ীও না আবার অস্থায়ীও না, এর মাঝামাঝি। যখন আমরা অনিয়মিত শ্রমিক নিয়ে থাকি, অনিয়মিত শ্রমিককে পরবর্তীতে কিছুদিন পরে বা কিছু মাস পরে বছর পরে তাকে নিয়মিত শ্রমিক করা হয়, অর্থাৎ সে নিয়মিত হারে কাজ করলে বেতন পাবে, অন্য কোনো আর্থিক সুবিধা পাবে না। এরপরে মাস্টার রোলে নেওয়া হয়, মাস্টার রোলে নিলে সে মাসিক ভিত্তিতে বেতন পায় এবং বোনাস পায়, তবে সেই স্থায়ী কর্মচারীদের যে সুবিধা সেই সুবিধাটা পায়, অন্যান্য সুবিধা পেয়ে থাকে না। তো এটাকে আমরা মাস্টার রোল বলি। এটা সরকারি চাকরিতে বেশি দেখা যায়, সরকারি সিজনাল ওয়ার্কার বা রেগুলার ওয়ার্কারদের মধ্যে থেকে মাস্টার রোল নেওয়া হয়। ওকে স্যার, মাস্টার রোলে যারা কাজ করে তাদের ছুটির ব্যাপারটা কিরকম স্যার? মাস্টার রোলে তারা ছুটি পাবে, সিএল পাবে, কিন্তু আর্ন লিভের যে আর্থিক সুবিধা আছে সেটা পাবে না। যেমন মাস্টার রুলে গেলে সে তো গ্রাচুইটি বা ওই যে আমরা যেটাকে বলি পিআরএল এর যে সুবিধা ছুটি নগদায়ন সেই সুবিধাটা তো সে পায় না, অন্যান্য ছুটি সে পায়। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
তো এরপরে 18 ধারাতে বলা আছে যে অন্য ধারায় যা হয় কিছু থাকুক না কেন, লে অফকৃত শ্রমিকরা প্রয়োজনীয় হইবে, অর্থাৎ কি কি পাবে সে। তিনি যদি টাকা পাবে অর্থাৎ ক্ষতিপূরণ পাইবে, কিন্তু নিচের কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে সে পাবে না। সেটা হচ্ছে যে যদি যেখানে ফ্যাক্টরি বা যেখানে কোম্পানিটা অবস্থান বা একই মালিকানার অধীনে একই শহরে বা গ্রামে 8 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত অন্য ভিন্ন কোনো প্রতিষ্ঠানে দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, এরূপ কোনো বিকল্প পদে একই মজুরিতে কাজ গ্রহণ করিতে অস্বীকার করে। অর্থাৎ ধরেন এবিসি একটা কোম্পানি, তার আরেকটা কোম্পানি আছে ওই এলাকাতেই, ওই শহরে বা ওই গ্রামে 8 কিলোমিটার দূরত্বের মধ্যে। তো এরকম যদি হয় এবং একই মজুরিতে একই ধরনের পদে যদি তাকে কাজ করার অফার দেয় ওই মালিকের অন্য একটা কোম্পানিতে, যদি সে অস্বীকার করে তাহলে সে মজুরি পাবে না ওখানে যোগদানের জন্য, যদি অস্বীকার করে। যেমন ধরেন স্কয়ারের গাজীপুরে, শ্রীপুরে একটা ফ্যাক্টরি আছে, কালিয়াকরের একটা আছে। এখন শ্রীপুরেরটা বন্ধ হয়ে যাওয়ার পরে যদি কালিয়াকরে তাকে একই পদে একই মজুরিতে যোগদানের অফার দেয় এবং সে যদি যোগদান না করে তাহলে সে মজুরি পাবেন না। ওকে। এবং যখন লে অফ থাকবে তখন তাকে দিনে একবার এসে হাজিরা দিতে হবে নির্দিষ্ট সময়ে, সেটা নোটিশে বলা থাকবে যে সময়ের মধ্যে এসে হাজিরা দিতে হবে। সেই সময়ের মধ্যে যদি হাজিরা না দেন তাহলে তিনি মজুরি পাবেন না। তারপরে লে অফকৃত কোনো শ্রমিক কোনো দিনে স্বাভাবিক কর্মসময়ের মধ্যে নির্ধারিত কোনো সময়ের জন্য হাজিরা দেন এবং হাজিরার 2 ঘন্টার মধ্যে যদি তাহাকে কোনো কাজ দেয়া না হয় তাহলে তিনি সেই দিনের জন্য এই ধারা অর্থ মোতাবেক লে অফকৃত হয়েছেন বলিয়া গণ্য হবেন। এটা দ্বারা কি বোঝেন বলেন? 2-1 খ। 2 ঘন্টা সে অবস্থান করার পরেও যদি স্যার কাজ না পায় তাহলে ওই দিনের জন্য সে লে অফ হবে স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে ওই দিনের জন্য সে লে অফকৃত শ্রমিক, লে অফের যে সুবিধা সেটা পাবে। ওকে। তারপরে 2 উল্লেখিত কোনো লে অফকৃত শ্রমিক কাজের জন্য হাজিরা দেন এবং তাহাকে কোনো দিনের কোনো পালায় যদি উহা শুরু হওয়ার প্রাককালে কাজ দেওয়ার পরিবর্তে তাহাকে একই দিনে পালার দ্বিতীয় অর্ধে কাজে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং তিনি তদ অনুযায়ী কাজে হাজিরা দেন, তাহা হইলে তিনি ওই দিনের অর্ধেক কর্মসময়ের জন্য লে অফ হয়েছেন বলিয়া গণ্য হইবেন এবং অবশিষ্ট অর্ধেক কর্মসময়ে তাহাকে কোনো কাজ দেয়া হোক বা না হোক তিনি চাকরিতে ছিলেন বলিয়া বিবেচিত হইবে। অর্থাৎ প্রথম দিন একজন আসলো কাজ করতে, হ্যাঁ, এবং তাকে দ্বিতীয় অর্ধে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ লাঞ্চের আগের সে যোগদান করেছে বা হাজিরা দিয়েছে, কিন্তু তাকে বলা হলো লাঞ্চের পরে আসতে এবং তিনি নিয়ম অনুযায়ী লাঞ্চের পরে এসে হাজিরা দেন এবং পরের দিন আবার তাকে আসতে বলা হয় বা হাজিরা দিতে বলা হয়, তাহলে ধরে নেওয়া হবে তিনি ওই দিনের অর্ধেক সময়ের জন্য হাজির হয়েছেন এবং অবশিষ্ট অর্ধেক সময়ে তাকে কোনো কাজ দেয়া হোক বা না দেয়া হোক, যদি ধরেন সকালে আসলে তাকে বলা হলো বিকালে আসতে বলা, তো বিকালে তাকে কাজ দেয়া হোক আর না দেয়া হোক, কাজ করলেও না করলেও তাকে মজুরি দিতে হবে বা তাকে লে অফ সুবিধা দিতে হবে, এটাই বলা হচ্ছে। তার মানে এখানে শ্রমিকদের চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির সুবিধাই বেশি, চাইলে হাফ বেলার জন্য সুবিধা দিতে পারবে। আবার কেউ যদি হাজিরা না দেয়, নর্মালি কি হয় যদি শ্রমিক অসন্তোষ হয় বা এরকম বন্ধ হয়, শ্রমিকরা তো আর ওই স্থানে থাকে না, দেখা যায় গ্রামের বাড়ি চলে যায় বা অন্য কোথাও চলে যায়, তাহলে সে হাজিরা দিবে কিভাবে আর সুবিধা কিভাবে পাবে? আবার আপনি সকালে হাজিরা দিতে আসলো, বিকালে আসতে বললেন, তাহলে অর্ধেক পাবে, মজুরি পাবে। তো এক্ষেত্রেও তাদের জন্য একটা টাফ কন্ডিশন। আপনারা কি বলেন? জি স্যার, অবশ্যই, মানে এটা না দেওয়ার আর কি স্যার, না দেওয়ার একটা সুযোগ তৈরি করা। এরপরে এখানে আমাদের লে অফ এবং
প্রতিষ্ঠান বন্ধ করা শেষ 28 ধারা পর্যন্ত। 20 ধারা হচ্ছে রিটেন্সমেন্ট, অর্থাৎ ছাঁটাই করা। কোন শ্রমিককে ছাঁটাই কখন কখন আপনি ছাঁটাই করতে পারবেন। তো ছাঁটাই নরমালি বলা হয় রিটেন্সমেন্ট, যখন আপনার প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক কোনো প্রতিষ্ঠানে থাকে, তখন যদি শ্রমিক সংখ্যা কমানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটাকে আমরা রিটেন্সমেন্ট বলি। যেমন আপনার থাকা উচিত হচ্ছে ধরেন কোন একটা ফ্যাক্টরিতে 1000 জন, কিন্তু এখন সেখানে আছে 1200 জন। এটা আপনি জব অ্যানালাইসিস বা এই ডিমান্ড এইচআর ডিমান্ড সাপ্লাই ফোরকাস্টিং করে এটা পেয়েছেন। তো এরকম যদি হয়, এরকম কোনো অবস্থা হলে তখন মালিক চাইলে শ্রমিকের সংখ্যা কমাইতে পারে, কিন্তু সেক্ষেত্রে আইনের কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে ন্যূনতম 1 বছরের চাকরিতে নিয়োজিত থাকেন। হ্যাঁ, যাকে ছাঁটাই করবে তার যদি চাকরি ন্যূনতম 1 বছর হতে হবে, এবং 1 বছর হইলে তাকে 1 মাসের আগে নোটিশ দিতে হবে, এবং নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরি প্রদান করতে হবে। এবং এই যে নোটিশ দিল, এই নোটিশের পরবর্তী মাসের 1 মাসের স্যালারি মজুরি তাকে দিতে হবে। এবং নোটিশের একটি কপি, এই যে আপনারা শুরুতেই যেটা কোশ্চেন করেছিলেন, একটি কপি প্রধান পরিদর্শক বা তৎকর্তৃক নির্ধারিত কোনো কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে, এবং আরেকটি কপি প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধি, অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এজেন্ট। অর্থাৎ ছাঁটাই করতে পারবে তাকে 1 মাস আগে নোটিশ দিতে হবে, এবং 1 মাসের ওই নোটিশের পরিবর্তে মজুরি দিতে হবে। এবং এই যে ছাঁটাই করছে, এটা প্রধান পরিদর্শক অথবা প্রধান পরিদর্শকের মনোনীত কোনো কর্মকর্তাকে এবং যে কালেকটিভ বার্গেনিং যে এজেন্ট থাকবে তাদের কাছে এটা কপি পাঠাইতে হবে। ওকে। এবং ক্ষতিপূরণ বাবদ তাহার প্রত্যেক বছর চাকরির জন্য 30 দিনের মজুরি বা গ্র্যাচুইটি যদি প্রয়োজন হয় তাহাকে সেটা প্রদান করতে হবে। আপনারা জানেন যে যারা পার্মানেন্ট ওয়ার্কার, অনেক কোম্পানিতে গ্র্যাচুইটি সুবিধা আছে। সেই গ্র্যাচুইটি সুবিধার হচ্ছে প্রতি যত বছর চাকরি হয় প্রতি বছরের জন্য একটা করে বেসিক। হ্যাঁ, 30 দিনের একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, আমরা যে 1 বছর বলছি অবিচ্ছিন্ন সার্ভিস, 1 বছরের ক্ষেত্রে কি স্যার আমরা ওই যে সেকশন 14 তে যেটা বলা হয় কতিপয় ক্ষেত্রে 1 বছর বলতে 240 দিন, 6 মাস বলতে 120 দিন, এইটা বুঝবো নাকি ক্যালেন্ডার ইয়ার ধরবো সরাসরি স্যার? এই সেকশন 20 এর কথা বলছি স্যার। 20 এর এটা কি আমরা 14 এর আলোকে ধরবো 1 বছর নাকি? এখানে যেহেতু ক্যালেন্ডার পঞ্জি, তাহলে এখানে উল্লেখ করা থাকতো যে বর্ষপঞ্জিকা অনুযায়ী। বর্ষপঞ্জিকা যেহেতু উল্লেখ নেই, তার মানে ওই আমাদের যে শ্রম বর্ষ যেটা 240 দিন, ওইটাই কাউন্ট হবে। ঠিক আছে, 40 দিনে 1 বছর। হ্যাঁ। তাহলে স্যার মানে যেদিন থেকে যোগদান করছেন সেদিন থেকে 1 বছর ধরা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকে ওই যে 240 দিন। তবে এখানে আরো ব্যাখ্যা দরকার আছে। আমাদের বিধিমালা যেটা আছে, বিধিমালাতে এটা স্পষ্ট করা আছে। বিধিমালাতে মধ্যে কিছু কিছু কন্ডিশন আছে স্যার, গণনার ক্ষেত্রে কিছু সুযোগ দেওয়া আছে। হ্যাঁ, বিধিমালাতে যদি বলা থাকে যে ক্যালেন্ডার বর্ষ, তাহলে ক্যালেন্ডার বর্ষ ভালো করা লাগবে। তবে এখানে যেহেতু বলা নেই, তার মানে হচ্ছে আমাদের ওই চাকরি বছর 240 দিনে আমাদের কাউন্ট করতে হবে। স্যার এখানে 1 বছর বলতে ক্যালেন্ডার ইয়ার স্যার। কোথায় বিধিমালায়? কত ধারাতে? আপনার কথাটা বুঝলাম না। আরেকবার একটু বলেন। তাহলে ক্যালেন্ডার থাকলে আমরা ক্যালেন্ডার ইয়ার কভার করবো, অর্থাৎ যেদিন থেকে জয়েন করেছে তার পরবর্তী থেকে 1 বছর। তো এটা কাউন্ট করলে আমার মনে হয় ওই 240 দিনে হবে, কারণ কোম্পানি বা ফ্যাক্টরি তো আপনাকে 240 দিন কাজ করাবে, এর বেশি তো আপনাকে ছুটি দিবে না। সমস্যা কি স্যার, ওই যে 224 দিন বলতে আবার অনেকে চিন্তা করে 224 দিন টানা 224 দিন না 224 কর্মদিবস, এটা নিয়ে আবার একটা হয়তো। আমি একটু বলি স্যার, ফজল ভাই কথার উত্তর আমি একটু বলি স্যার। ওই সেকশন 14 যখন আমরা পড়বো স্যার, সেকশন 14 এর মধ্যে কোন কোন ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য, তার মধ্যে এই সেকশন 20 এর কথা বলা আছে স্যার। সেকশন 20 এ যে ছাঁটাই হবে স্যার,
হ্যাঁ ছাঁটাইটাও সেকশন 14 আন্ডারে বর্ষ কল ক্যালকুলেশনে বিচার করতে হবে স্যার, অর্থাৎ 240 দিনে 1 বছর। 240 দিন বলতে এখানে লে অফ ডে যদি যেই দিনগুলো থাকবে সেগুলা শামিল হবে, এর মধ্যে গুনতে হবে। সেগুলো শামিল হবে যেগুলো উইথ পে লিভ, অর্থাৎ ছুটি মজুরি সহ ছুটি যেগুলো, সেগুলো এই 240 দিনের সাথে যোগ হবে। অসুস্থতার দিনগুলা কাউন্ট হবে স্যার, হ্যাঁ বৈধ ধর্মঘট বা লে অফ লক আউটের দিনগুলা কাউন্ট হবে। এছাড়াও স্যার মহিলাদের ক্ষেত্রে অনূর্ধ্ব 16 সপ্তাহ ম্যাটারনিটি লিভ লিভও কাউন্ট হবে। হ্যাঁ কাউন্ট হয়ে 240 দিনে 240 দিনটা হলো 40 দিনে 1 বছর, এটা হলো বেস লাইন ফর সেকশন 20 অ্যাজ ওয়েল স্যার। হ্যাঁ এটা বুঝতে পেরেছি। সেকশন 19 সেকশন এইটা 20 হচ্ছে আমাদের অনেক সময় ফ্যাক্টরিতে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আপনার কর্মদিবস মানে কি, আপনি যেগুলো আর্ন লিভ পাবেন, যেগুলো আপনার কাজে অসুস্থতার কারণে ছুটি পাবেন, যেগুলো উইক পে লিভ পাবেন, এগুলো সবই কর্মদিবস হিসেবে কাউন্ট হবে। শুধুমাত্র যেগুলো উইদাউট পে বা এক্সট্রা অর্ডিনারি লিভ যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এগুলো কাউন্ট হবে না, লে অফ এর সঙ্গে কাউন্ট হবে। আরেকটা বলি স্যার, ওই যে সেকশন 14 প্রথম 2 লাইনের মধ্যে বলা আছে কোন শ্রমিকের ছাঁটাই বা পানিশমেন্ট বা এই ধরনের ডেট হিসাব নিকাশ করার ক্ষেত্রে পূর্ববর্তী 1 ক্যালেন্ডার ইয়ারের মধ্যে তার 240 দিন কাউন্ট করা হবে স্যার, একসাথে 240 দিন না, 1 বর্ষপঞ্জির ভিতরে 240 দিন যদি সে ওই কাজ করে থাকে তাহলে ধরা হবে 4 বছর চাকরি করছে। প্রথম 2 লাইনই বলা আছে। হ্যাঁ তারপরে 14 ধারাটা এক্ষেত্রে দেখে নিন, স্পষ্ট কথা আছে। কিছু বললেন? তবে এখানে 4 ধারায় বলা আছে যে কোনো বিশেষ শ্রেণীর শ্রমিককে ছাঁটাই করার প্রয়োজন হয় তাহলে মালিক শ্রমিকের মধ্যে এত সংক্রান্ত কোনো চুক্তির অবর্তমানে মালিক উক্ত শ্রেণীর শ্রমিকগণের মধ্যে সর্বশেষ নিযুক্ত শ্রমিককে ছাঁটাই করবে। অর্থাৎ যাদের কর্ম কাল বেশি তাদেরকে ছাঁটাই করতে পারবেন না, যাদের কর্মকাল কম অর্থাৎ সর্বশেষে যোগদান করেছেন তাদেরকে আগে ছাঁটাই করতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ 20 বছর যে চাকরি করেছে তাকে আগে ছাঁটাই করবেন, নাকি 5 বছর যে চাকরি করতেছে তাকে আগে ছাঁটাই করবেন? তাকে আগে ছাঁটাই করবেন। 5 বছর স্যার। লিফো স্যার, লিফো স্টাইলে। হ্যাঁ 5 বছর লিফো মেথড ফলো করতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যে যোগদান করেছে তাকে আগে ছাঁটাই করতে হবে। এবং 21 ধারায় হচ্ছে ছাঁটাইকৃত কর্মচারীকে বা শ্রমিককে পুনঃনিয়োগ, তাকে আপনি ছাঁটাই করলেন এবং পরবর্তীতে যদি আপনার ব্যবসার এক্সপানশন হয় বা গ্রোথ হয় তাকে আপনি আবার পুনরায় নিয়োগ দিতে পারবেন। তো সেক্ষেত্রে যদি তার সর্বশেষ যে ঠিকানা সেখানে তাকে নোটিশ প্রেরণ করতে পারেন এবং সে যদি এই আহ্বানে সাড়া দেয় তাহলে অন্য নতুন ক্যান্ডিডেট থেকে, নতুন যারা আবেদন প্রার্থী থাকবে বা চাকরি প্রার্থী থাকবে তাদের থেকে এই ক্যান্ডিডেটকে অগ্রাধিকার প্রদান করতে হবে। স্যার একই পজিশনে হলে উনি সবার আগে প্রাধান্য পাবেন না স্যার? হ্যাঁ একই পজিশনে, আগে যে পজিশনে ছিল সেই পজিশনে, এবং সেখানে জ্যেষ্ঠতাও পাবে, জ্যেষ্ঠতার ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ ওই পজিশনে অন্য প্রতিষ্ঠান থেকেও দক্ষ লোক আসছে, আবার এই প্রতিষ্ঠানে উনি ছিলেন, ছাঁটাই হয়েছে, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানে থেকে যিনি ছাঁটাই হয়েছেন সে সিনিয়র হবে। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাসের মাঝখানে একটু ইন্টারপ্রেট করছি স্যার, প্লিজ কিছু মনে করবেন না স্যার। না ক্লাসে তো পার্টিসিপেট না করলে, ল ক্লাস তো পুরাই আইন কানুন কাঠখোট্টা, মানে মজা কম অন্যান্য সাবজেক্টের তুলনায়, তো সেক্ষেত্রে পার্টিসিপেট না করলে আসলে এটা খুব একটা ভালো ইয়া হবে না। স্যার সেই ক্ষেত্রে তার কি হবে স্যার, তার বেতন নির্ধারণ কিভাবে করা হবে স্যার? জ্যেষ্ঠতা দিলে তাহলে তার আগের যে পূর্বের বেতন ছিল সেই বেতন ন্যূনতম হবে। আপনি যেহেতু তাকে জ্যেষ্ঠতা দিচ্ছেন তাহলে তার আগের যে বেতন ছিল ন্যূনতম সেটা হবে। জ্যেষ্ঠতা তো দেওয়া হইলো কিন্তু বেতনের কথা কিন্তু উল্লেখ নাই লতে। উল্লেখ নাই, কিন্তু যদি আপনি আগের পদে নিয়োগ দেন তাহলে তার থেকে কম স্যালারিতে দিতে পারবেন না, বরং আরো আপনি যদি আপনার বাড়ে, পে স্কেল চেঞ্জ হয় বা অন্য চেঞ্জ হয়,
সেক্ষেত্রে আরো সে বেশি পাবে। স্যার আমি একটু সবার সাথে শেয়ার করতে যাচ্ছি, আমাদের অফিসে এটার একটা ফল এখন বুক করছে। স্যার যদি একটু সময় দেন স্যার বলতে পারি। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার আমাদের ওখানে লজিস্টিক ডিপার্টমেন্টের আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে উনি রিজাইন দেয়, উনাকে ইনসিস্ট করা হয় আসলে। তো উনি রিজাইন দেওয়ার পর আমাদের আবার ওই পজিশনে যখন লোক লাগছিল তিনি রিকোয়েস্ট করেন, তো তাকে নেওয়া হয়। তিনি তখন যে স্যালারিতে ছিলেন সেই স্যালারিতে নেওয়া হয়, কিন্তু বাই দিস টাইম ওখানে যে দুইজন সিনিয়র অফিসার ছিলেন তারা প্রমোটেড হয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, তার বেতনটা ঠিক অর্ধেক। এখন স্যার ওই দুইজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা উনার টাইমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রমোশন পেয়েছিলেন তারা এবার ডেপুটি ম্যানেজার হয়। মানে একটু ইন্টারেস্টিং ব্যাপার হলো সত্যি, এবার ডেপুটি ম্যানেজার হওয়ার পরেও ওই যাকে নেওয়া হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পরে মানে আবার নিউ রিক্রুট করা হয়, তার বেতনের সমান এখনো হতে পারেনি। এবং ওই ক্ষেত্রেও স্যার আপনি আজকে যে কথাটা বললেন ওই কথাটাই আমাদের এইচআরও বলেছিলেন আর কি, যে আসলে এটা আমাদের কোনো কিছু না, এটা বাই লয় আমাকে করতে হয়েছে। হ্যাঁ, আর্থিক সুবিধার ক্ষেত্রে যেটা আপনি একবার দিবেন, অফিস অর্ডার করবেন নিয়ম অনুযায়ী, ওইটা আপনি আর পরবর্তী থেকে তার থেকে আর কম দিতে পারবেন না। ওকে, বাট স্যার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি তো চলে গিয়েছিলাম আবার আসছি, সেক্ষেত্রে কেন এরকম হলো স্যার? ওই যে আপনাকে ল বলে দিচ্ছে যে আপনাকে অগ্রাধিকার দিতে হবে এবং জ্যেষ্ঠতা দিতে হবে। সেটাই, তাকে তো সে তো আপনার এখান থেকে যেতে চায়নি, আপনি তাকে ছাঁটাই করেছেন, আপনার কস্ট কমাইতে হবে, সেই জন্য তাকে যে জোরপূর্বক ছাঁটাই করলেন, এক ধরনের জোরপূর্বকই, যদিও আর্থিক সুবিধা সে পাবে, কিন্তু সে এখানে থাকতে চায়নি সেটা তো সে বলে নাই, কিন্তু আপনার প্রয়োজনে তাকে ছাঁটাই করেছেন, সেই জন্য আইন আপনার প্রতি এই মানবিক দৃষ্টিকোণ রেখেছে। স্যার একটা কথা বলি স্যার আরেকটা জিনিস, যদি আমি একটু শেষ করি, আমি বলতে চাচ্ছি স্যার আমি যদি স্বেচ্ছায় চলে যাই তাহলেও কি স্যার আমি আগেরটাই পাবো যদি আমাকে সুযোগ দেয়া হয় আরেকবার? না না, এটা শুধুমাত্র হচ্ছে ছাঁটাইকৃত রিটেনসমেন্টের ক্ষেত্রে পাবেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। যদি আপনি স্বেচ্ছায় উইলিংলেসলি চলে যান সেক্ষেত্রে আপনার সাথে নতুন যে নেগোসিয়েশন হবে সেটা পাবেন। ও স্যার, আরেকটা বিষয় আছে স্যার, সেটা হলো স্যার যদি এক ছাঁটাইকৃত লোককে যদি 1 বছরের মধ্যে কল করা হয়, 1 বছর পরে হলে উনি আর জ্যেষ্ঠতার ইয়েটা পাবেন না স্যার, সুবিধাটা। এইটা ইয়ার উল্লেখ করা অগ্রাধিকারও পাবেন না, জ্যেষ্ঠতাও পাবেন না, এটা কিন্তু এখানে নাই স্যার। এটা 1 বছরের মধ্যে যদি তাকে রিকল করা হয় স্যার, এটা বিধিমালাতে থাকতে পারে, আপনারা একটু বিধিমালা দেখবেন, বিধিমালা 2015-তে থাকতে পারে। বড় ভাই বিধিটা যদি জানা থাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন ভাইয়া প্লিজ। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে শ্রমিককে ডিসচার্জ করা, চাকরি থেকে অপসারণ করার পদ্ধতি। অনেক সময় আমরা এতক্ষণ দেখলাম ছাঁটাই, যদি সংখ্যার অতিরিক্ত আমার শ্রমিক থাকে তাহলে তাদেরকে কিভাবে আমরা ছাঁটাই দিব, অর্থাৎ সংখ্যা কমানোর জন্য আমরা কিভাবে কি প্রক্রিয়া ফলো করতে পারি। আর এখন আমরা দেখবো যে কিভাবে আমরা যদি অনিয়ম করে বা শারীরিক মানসিক সমস্যা থাকে তাদেরকে আমরা কিভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করব। তো এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমরা ডিসচার্জ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের চাকরিতে বা লিখিত পরীক্ষায়, ভাই সব জায়গায় কিন্তু, বা বিআইএম এর যে বিভিন্ন পরীক্ষা হবে, ভাইবা হবে, সেখানে জিজ্ঞেস করা হয় যে রিটেনসমেন্ট, ডিসচার্জ, তারপরে সাসপেনশন, এর মধ্যে ডিফারেন্স কি। তো আজকে আমরা ডিসচার্জ পর্যন্ত আলোচনা করব, এর পরের দিন সাসপেনশন নিয়ে আলোচনা করব। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে কারণে আপনি ডিসচার্জ করতে পারবেন, অর্থাৎ চাকরি থেকে অপসারণ করতে পারবেন, যদি রেজিস্টার্ড চিকিৎসক ডাক্তার প্রতি প্রত্যয়িত হয় বা সার্টিফিকেট থাকে যে সে শারীরিক বা মানসিক ভাবে অক্ষম, সে আর কাজ করার ক্ষমতা নেই, এরকম যদি কোনো সার্টিফিকেশন থাকে রেজিস্টার্ড ডক্টরের হতে, তাহলে তাকে আপনি চাকরি থেকে ডিসচার্জ করতে পারবেন। তবে সেক্ষেত্রে ডিসচার্জকৃত শ্রমিক ন্যূনতম 1 বছরের চাকরি সম্পন্ন করলে মালিক তাকে 30 দিনের মজুরি বা গ্র্যাচুইটি সেটা প্রদান করবে। অর্থাৎ ওই আগের নিয়মেই 1 বছর চাকরি হইলে সে এই 30 দিনের মজুরি বা এগুলো পাবে, অর্থাৎ চাকরি স্থায়ী হইলো। যদি 1 বছরের কম হয় তাহলে সে এটা পাবে না। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আপনি যদি কোনো কর্মচারী বা কর্মকর্তাকে ডিসচার্জ করতে চান তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে তাকে ডিসচার্জ করতে পারবে। এরপরে বলা আছে
এছাড়াও ওইটা হচ্ছে ডিসচার্জ, মালিক তাকে টার্মিনেট করতে পারবে, এটাকে বলা হয় টার্মিনেশন। সেটা হচ্ছে যদি মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের 120 দিনের, তারপরে অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে 60 দিনের নোটিশ প্রদান করিয়া কোনো স্থায়ী শ্রমিকের চাকরি অবসান করিতে পারবে। অর্থাৎ এর বাইরেও যদি মালিক শ্রমিকের কে ছাঁটাই করতে চায় তাহলে তাকে 120 দিনের অর্থাৎ 3 মাসের বেতন দিয়ে, অথবা এটা হচ্ছে স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে, আর অন্য শ্রমিকের ক্ষেত্রে 60 দিন বা 2 মাসের নোটিশ দিয়ে 2 মাসের মজুরি দিয়ে তাকে চাকরি থেকে টার্মিনেট করতে পারবে। তারপরে মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে, অর্থাৎ যারা অস্থায়ী শ্রমিক মাসিক মজুরি ভিত্তিতে চাকরি করে, যেমন মাস্টার রোল হতে পারে, নিয়মিত শ্রমিক হতে পারে, তাদের 30 দিনের, এবং যারা হচ্ছে ডেইলি শ্রমিক বা অন্য যত ধরনের শ্রমিক আছে তাদের ক্ষেত্রে 14 দিনের এই দিয়ে নোটিশ দিয়ে তাদের চাকরির অপসারণ করতে পারে। তবে এই অবসান যে অস্থায়ী কাজ সম্পাদনের জন্য শ্রমিককে নিযুক্ত করা হয়েছে, উহা সম্পূর্ণ হওয়া, বন্ধ হওয়া বা বিলুপ্ত হওয়া বা পরিত্যক্ত কারণে হয়ে থাকে। অর্থাৎ তাকে যে নিয়োগ করা হয়েছে সেই কাজ আর এখন প্রয়োজন নেই, বা সেই কাজ বন্ধ হয়ে গেছে, বা প্রতিষ্ঠান বা ওই ইউনিট বা বিভাগ পরিত্যক্ত হয়ে গেছে, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে নোটিশের পরিবর্তে মজুরি প্রদান করিবেন, অর্থাৎ এই যে আমরা একটু আগে যেটা বললাম, নোটিশ যতদিনের দিবে, যেমন স্থায়ী শ্রমিকদের জন্য 3 মাসের, অস্থায়ী শ্রমিকদের ক্ষেত্রে 2 মাসের, এবং অন্যান্য ক্যাজুয়াল শ্রমিকদের জন্য 30 দিনের। তো আর স্থায়ী শ্রমিক যারা আছে তাদেরকে ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি বা গ্র্যাচুইটি বা অন্যান্য সুবিধা তাদেরকে প্রদান করতে হবে। ওকে, অন্য যেটা সেটা প্রাপ্য আছে, যেমন তার মজুরি থেকে অংশ যদি কোনো কল্যাণ তহবিল বা এরকম কিছুতে রাখা হয়, সেইগুলো সে প্রাপ্য হইবে। তো মালিক চাইলে এরকম 3 মাসের নোটিশ দিয়েও ছাঁটাই করতে পারবে। এটা হচ্ছে মালিকের ক্ষেত্রে, মালিক টার্মিনেশন বাই ওনার, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম। এবার টার্মিনেশন বাই ওয়ার্কার, মানে ওয়ার্কার নিজেই চাকরি ছেড়ে দিতে পারবে। সেক্ষেত্রে স্থায়ী শ্রমিক যে, সে হচ্ছে 60 দিন, 2 মাস আগে লিখিত দিতে হবে। এক্ষেত্রে এটা সরকারি চাকরির ক্ষেত্রেও যদি কেউ চাকরি ছেড়ে দিতে চায় 3 মাস আগে জানাইতে হবে, অথবা তার 3 মাসের বেসিক স্যালারি দিয়ে যেতে হবে। তো এটা সরকারি চাকরিতেও এই নিয়ম প্রযোজ্য আছে। তো শ্রমিকদের ক্ষেত্রেও 60 দিনের, যদি কেউ চাকরি ছেড়ে অন্য জায়গায় যেতে চায় বা চাকরি ছেড়ে দিতে চায়, তাহলে 60 দিন আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে। যদি অস্থায়ী শ্রমিক হয় তাহলে মাসিক মজুরির ভিত্তিতে যারা আছে তারা 30 দিনের নোটিশ দেবে, আর যারা অন্য ক্যাজুয়াল বা সিজনাল ওয়ার্কার তারা 14 দিনের নোটিশ দিবে। এরকম 14 দিন বা 30 দিনের নোটিশ দিয়ে যারা চাকরি ছেড়ে দিতে পারবে। তবে এই নোটিশের পরিবর্তিতে মজুরির সমপরিমাণ অর্থ মালিককে প্রদান করিতে পারিবেন। অর্থাৎ যদি কেউ নোটিশের এরকম 3 মাস, 2 মাস বা 1 মাসের নোটিশ না দেয়, তাহলে সমপরিমাণ অর্থ মালিককে জমা দিয়ে চলে যেতে পারবে। অর্থাৎ যদি কেউ কারো স্থায়ী শ্রমিক 2 মাস আগে নোটিশ না দেয়, সে 15 দিন আগে বা 1 সপ্তাহ আগে বলে আমি ছেড়ে দিব, তাহলে তাকে 2 মাসের বেতন জমা দিয়ে তাহলে চাকরি ছেড়ে দিতে পারবে। এরপরে বলা আছে যে 3 কতে যাই থাকুক না কেন, কোন শ্রমিক বিনা নোটিশে বা বিনা অনুপস্থিতিতে 10 দিনের বেশি যদি অনুপস্থিত থাকে এবং মালিক উক্ত শ্রমিককে 10 দিনের সময় প্রদান করিয়া ব্যাখ্যা প্রদান করিতে এবং চাকরিতে পুনরায় যোগদান করার নোটিশ দিবে। অর্থাৎ যদি কেউ না জানিয়ে 10 দিন ধরে চাকরি থেকে অ্যাবসেন্স থাকে, তাহলে মালিক তাকে আরো 10 দিন সময় দিয়ে নোটিশ দিবে যে কেন সে চাকরিতে অনুপস্থিত এবং কেন যোগদান করবে না। এবং এরূপ ক্ষেত্রে শ্রমিক লিখিত ব্যাখ্যা যদি না দেয় ওই 10 দিনের মধ্যে, তাহলে আরো 7 দিন সময় দিবে, অর্থাৎ 17 দিন। তো 17 দিন সময় দেওয়ার পরে তারপরে যদি শ্রমিক
পক্ষ সমর্থন না করে, অর্থাৎ রেসপন্স না করে, তাহলে অনুপস্থিতির দিন হইতে তাকে চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করিয়াছে বলে গণ্য হবে। অর্থাৎ 10 দিন অনুপস্থিত থাকলে পরবর্তী 10 দিন তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। ওই 10 দিনের মধ্যে যদি নোটিশের ব্যাখ্যা না দেয় তাহলে আরো 7 দিন সময় দেওয়া হবে। সেই 7 দিনের মধ্যে যদি সে ব্যাখ্যা না দেয় তাহলে তাকে ধরে নেওয়া হবে যে সে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করিয়াছে। এক্ষেত্রে কি 10 দিন বা 7 দিন এগুলোকে ওয়ার্কিং ডে কাউন্ট হবে না একাধারে? এটা সরকার আইনের ক্ষেত্রে নরমালি ওয়ার্কিং ডে কাউন্ট হয়। এই ক্ষেত্রে কোন স্থায়ী শ্রমিক যদি ইস্তফা দেন সেই ক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য, অর্থাৎ যদি 5 বছর বা তদুর্ধ্ব হয় বা 10 বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীনে চাকরি করেন তাহলে 14 দিনের মজুরি, যদি 10 বছর বা তার চেয়ে বেশি চাকরি করে থাকেন তাহলে 30 দিনের মজুরি, গ্র্যাচুইটি যদি প্রদ হয় যাহা প্রদান করিবেন এবং ক্ষতিপূরণ এই আইনের অধীনে শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে। অর্থাৎ এই ক্ষেত্রে যারা 5 বছরের বেশি কিন্তু 10 বছরের কম যারা চাকরি করে তারা 14 দিনের মজুরি পাবে, আর যারা 10 বছর এবং তার চেয়ে বেশি সময় ধরে নিরবিচ্ছিন্ন মানে একটানা কাজ করে তারা 30 দিনের মজুরি পাবে। তবে অথবা গ্র্যাচুইটি, অর্থাৎ এই যে গ্র্যাচুইটি পার ইয়ার কাজের জন্য 1 মাসের মজুরি এটা পাবে, এবং অন্যান্য যদি কোনো সুবিধা থাকে সেটাও সে প্রাপ্য হইবে। মানে যেটা হায়ার হবে স্যার সেটাই হবে আর কি স্যার। হ্যাঁ, সার্ভিস বেনিফিট আর গ্র্যাচুইটি তো দুটোতে পার্থক্য আছে, যে আপনি ইপিজেড গুলোতে গেলে দেখবেন সার্ভিস বেনিফিট দিতে হয়, ওইটা ইপিজেড আইন ওইটা আলাদা। ইপিজেড এর ভিতরে সার্ভিস বেনিফিট, এখানে এটা বলা নেই। এখানে যে বলা আছে এই যে শেষে দেখেন ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে, এটা তো পাবে। এছাড়া যদি অন্যান্য কোনো সুবিধা থাকে সেটাও পাবে, যেমন ইপিজিতে যারা কাজ করে তাহলে তাদের জন্য ওইটা অতিরিক্ত সুবিধা, তারা ওইটা পাবে। আর সেক্ষেত্রে আপনার গ্র্যাচুইটি যেটা আছে, গ্র্যাচুইটি তো আপনার সাধারণত কোনো ফ্যাক্টরিতে এটা অনেকে বাস্তবায়ন করে, অনেকে তো বাস্তবায়ন করে না। আপনার ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে গেলে মুষ্টিমে কয়েকটা ফ্যাক্টরিতে পাবে। গ্র্যাচুইটি কিন্তু দুইটা পক্ষই দেয়, একটা মালিক পক্ষ একটা অংশ দেয় 50%, বাকি 50% আপনার যাদের ওয়ার্কার তাদের স্যালারি থেকে কেটে নেয়। তো যেখানে আছে সেখানে পাবে, যেখানে নেই তার মানে গ্র্যাচুইটি তো স্যার কেটে নেওয়া হয় না স্যার, স্যালারি এটা পিএফ কেটে নেওয়া হয় স্যার। পিএফ স্যার, আচ্ছা সিপিএফ এ কেটে নেওয়া হয়। জি জি জি। গ্র্যাচুইটি টোটালটাই নিয়োগকারী দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা আইনে বাধ্যতামূলক থাকলে করতে হবে, কিন্তু তাও করে না স্যার, অনেক ফ্যাক্টরি করে না। স্যার 1 মিনিট স্যার। জি বলেন। জিপিএ তে স্যার আমরা নিজেরাই কন্ট্রিবিউট করি স্যার, এটা মালিক পক্ষ দেয় না স্যার সরকারি, যেটা যদি সিপিএফ হয় দুই পক্ষই করে। হ্যাঁ, নির্দিষ্ট হারে যেহেতু রেশিও যেটা দেওয়া হয়। হ্যাঁ 50-50 কন্ট্রিবিউশন। হ্যাঁ, আর জিপিএফ হলে যিনি এমপ্লয়ি যিনি বা অফিসার উনি সরাসরি নিজে থেকে কন্ট্রিবিউট করে। তো এটা অনেক যারা কমপ্লায়েন্স ফ্যাক্টরি তাদের ওখানে চালু আছে, কিন্তু অনেক ছোট বা মিডিয়াম কোম্পানিতে এটা চালু নেই, বা বড় কিছু কিছুতে এটা প্রচলিত নেই। তো এইটা আমরা অনেক সময় দেখি আমাদের বিভিন্ন কোম্পানিতেও, যখন আপনি বা আপনারা একজন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে শিফট করতে যান তখন দেখা যায় যে মালিক পক্ষ ছাড়তে চায় না, অন্য জায়গায় যেতে দিবে না। তখন কিন্তু এই যে এখানে লিগ্যাল ক্লোজ আছেই, আপনি চাইলে নোটিশ করে যেতে পারেন বা স্যালারির একটা অংশ দিয়ে যেতে পারেন, বা টানা 10 দিন অনুপস্থিত থাকলে অটোমেটিক্যালি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সো এখানে লেবার লতে কিন্তু স্পষ্ট আছে, কিন্তু অনেক সময় এটা দিয়ে অনেক এমপ্লয়ীদেরকে ভয় ভীতি দেখানো হয়, সেটা কিন্তু উপযুক্ত না। এরপরে 28 ধারায় হচ্ছে স্বেচ্ছায় অবসর অর্থাৎ রিটায়ারমেন্ট। 60 বছর বয়স পূর্ণ হইলে তিনি স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করবেন, এবং এই ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বই, ওই যে আমরা এর আগে কন্ডিশন অফ এমপ্লয়মেন্টে বলেছিলাম যে একটা সার্ভিস বই থাকবে,
সেই সার্ভিস চাকরি বিধি অনুযায়ী অবসরণ গ্রহণকারী পাওনাদি পরিশোধ করবে। অবসর গ্রহণকারী কোনো শ্রমিক কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে পরবর্তীতে তাকে নিতে পারবে, সেটা হচ্ছে চুক্তিভিত্তিকে। সরকার যেরকম চুক্তিভিত্তিক নেয় রিটায়ার্ড লোকজনকে, সেইভাবে চুক্তিভিত্তিক নিতে পারবে, কিন্তু নিয়মিত স্থায়ী কর্মচারী বা কর্মকর্তা হিসাবে কাজ করতে পারবে না। তো এটাকে হলো আপনার ন্যাচারাল রিটায়ারমেন্ট, যেটা রিটায়ারমেন্ট অফ ওয়ার্কার, এটা হচ্ছে 28 ধারা। ওকে, এই ছিল আজকে আমাদের আলোচনা। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে। আজকে আমরা আলোচনা করেছি সেকশন 12, সেকশন 16 থেকে 18, সেকশন 13, আর হচ্ছে রিটেনমেন্ট হচ্ছে 20 থেকে 21, আর এই যে ডিসচার্জ আলোচনা করেছি সেকশন 22, টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই এমপ্লয়ার সেকশন 26, সেকশন 27, আর সর্বশেষ হচ্ছে রিটায়ারমেন্ট সেকশন 28। ওকে, তো মাঝখানে 3টা ধারা বাকি আছে, 23, 24, 25। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। 23, 24, 25 আর সেকশন 33 গ্রিভেন্স প্রসিডিউর, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপনাদের সাথে আবার আমার ক্লাস আছে কবে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার, সার্ভিস বেনিফিট আর গ্র্যাচুইটি বলতে আসলে বেসিক একই জিনিস। সার্ভিস বেনিফিট বলতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড বা সিপিএ, পেনশন সবকিছুকেই বোঝায়। আর গ্র্যাচুইটি বলতে শুধু এই গ্র্যাচুইটিকে বোঝায়, একটা আইটেম। তো গ্র্যাচুইটিও সার্ভিস বেনিফিটের একটা অংশ। ওকে, তাহলে স্যার সব সুবিধাকে আমরা তাহলে একসাথে সার্ভিস বেনিফিট টোটাল প্যাকেজকে আমরা সার্ভিস বেনিফিট বলি, কিন্তু গ্র্যাচুইটি হচ্ছে একটা কম্পোনেন্ট। তো এখানে শ্রমিকদের ক্ষেত্রে শুধু গ্র্যাচুইটিটাই আছে। স্যার আপনার এই শীটগুলো আমরা কোত্থেকে পাবো স্যার? শীটগুলো স্যার, শীটগুলো অলরেডি আপনাদেরকে সবাইকে মেইলে দিয়ে দিয়েছি, দেখেন চলে গেছে। আজকে যে ক্লাস লিংক যে মেইলে পাঠানো হয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। স্যার এই পূর্বের গুলা স্যার, পূর্বের গুলো আপনাদের সিআর এর কাছে দেওয়া আছে। স্যার আপনার ফোন নম্বরটা একটু কাইন্ডলি বলবেন স্যার, একটু প্রয়োজন হলে একটু। হ্যাঁ, 019 019 111 111 87780। 87780। থ্যাংক ইউ স্যার। স্বরূপ আর আরেকজন কে যেন ফাইজুল্লাহ ভাই, ফাইজুল্লাহ ভাই। আপনারা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছেন? জি স্যার, আমাদের পক্ষে ব্যাচ 1 থেকে আমি নিয়ে নিচ্ছি স্যার। আর ব্যাচ 2 ফাইজুল্লাহ সাহেব, মিস্টার ফাইজুল্লাহ আপনি আছেন? ফাইজুল্লাহ না থাকলে অন্য আরেকজন নিয়ে নেন। কেন স্যার এগুলো অটো হয়ে যায় না স্যার? আমরা তো শুনছি অটো হয়ে যায় স্যার। অটো সবসময় হয় না, ডিস্টার্ব দেয়। আচ্ছা, এটা নিয়ে রাখবেন। আচ্ছা, আপনাদের সাথে কি কালকে আমার ক্লাস আছে? জি আছে স্যার, আছে স্যার। প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা স্যার। তো কালকেও কি 2 ব্যাচ একসঙ্গে হবে না আলাদা? এটা স্যার আপনাদের সিদ্ধান্ত স্যার। আমার মনে হয় যে কালকে আমরা ক্লাসটা নিলে আমাদের মিড টার্ম পর্যন্ত সিলেবাস শেষ হয়ে যাবে। তো কালকে একসঙ্গে নিতে পারলে ভালো হয়। তো আপনারা একটু আব্দুর রূপের সাথে আলাপ করবেন। ঠিক আছে স্যার। ক্লাস আউটলাইনটা একটু দেখাইতেন। সরি, আমাদের কোর্স আউটলাইনটা যদি শেয়ার করতেন। প্রথম ক্লাসে মিস করছি স্যার, ওই জন্য পাই নাই। তো আপনাদের অন্যদের কাছে আছে নিয়ে স্যার ক্লাস হবে। এক্সকিউজ মি স্যার, কোনগুলো আমরা তো পাইছি 29/12 আর 30/12। আজকে যে ক্লাস হবে সেটা কিভাবে হচ্ছে স্যার? এটা শিডিউল ছিল তো আগে থেকে? এটা শিডিউল ছিল একটা ব্যাচে, আর আপনাদের মামুন মুস্তফা স্যারের ক্লাস ছিল। মামুন মুস্তফা স্যার যে ওখানে ফিজিক্যালি ক্লাস দিছে, তো ওটা আমার লেভেল এর ক্লাসও নিয়েছে, সেটার পরিবর্তে আজকে ক্লাস আছে। তো কালকে আপনাদের আরেকটা ব্যাচের ক্লাস আছে কার সাথে? তানভীর স্যারের সাথে স্যার।
তো তানভীর স্যারকে বলে যদি এটা শিফট করে নিতে পারেন। তানভীর স্যার ফিজিক্যালি নেবে স্যার, ফিজিক্যালি ক্লাস নেবে আমাদের 28-29। তো তাহলে তো আগামীকাল আমরা নিতে পারতেছি না। জি স্যার। তাহলে আগামীকালও আমরা 2 ব্যাচের ক্লাস একসাথে নিব সেকেন্ড হাফে, তাই তো? স্যার কোশ্চেন প্যাটার্ন না কি একটু ফিজিক্যাল ক্লাস হবে যে 29-30। স্যার 29 না 29-30। স্যার এক্সকিউজ মি স্যার, বলেন। স্যার কোশ্চেন প্যাটার্নটা একটু কি আমাদের সাথে আলোচনা করবেন স্যার? হ্যাঁ, আমরা আগামীকাল আলোচনা করব। আপনারা কি কোশ্চেন পেয়েছেন বিগত বছরের? জি স্যার পেয়েছি। ঠিক আছে, মিড টার্মের কোশ্চেন গুলো দেখবেন এখন, প্লাস এই যে আমরা মিড টার্মে যে চ্যাপ্টার গুলো থাকবে সেইগুলোর জন্য ফাইনাল থেকেও দেখতে পারেন, এইগুলোর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আমরা 16, 17, 18 এই 3টা বছরে পেয়েছি আর কি। 19ও আছে দেখেন। 19টা স্যার আমাদেরকে আর কি পাইনি। আচ্ছা 19 আমার কাছে আছে, আমি কাইন্ডলি স্যার একটু শেয়ার করলে ভালো হয় স্যার, সিএর মাধ্যমে। আর আজকের আমি দিয়ে দিয়েছি 2 ব্যাচে অ্যাটেন্ডেন্স একটু কাইন্ডলি দিয়ে দিবেন। অ্যাটেন্ডেন্স ছাড়া কি আপনাদের নাম্বার আছে, প্লাস আমাদেরও ক্লাস যে হচ্ছে অ্যাটেন্ডেন্স তার প্রমাণ, তো অ্যাটেন্ডেন্স যেন মিস না হয়। ঠিক আছে স্যার 2019 সনের কোয়েশ্চেন তো স্যার কাইন্ডলি। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।